আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করে দিব। ওকে, অনেকে যুক্ত হয়েছে আবার অনেকে হয়নি, আমরা এখন শুরু করে দিব। তাই একটু ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি মেনশন করে দাও। আজকে ক্লাসটা আমরা আমাদের একটু শেয়ার করে দাও নিজের টাইম লাইনে, ঠিক আছে? ওকে, যারা যারা আসো একটু ফ্রেন্ডদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে শুরু করে দিচ্ছি, আমি আর লেট করবো না তোমাদেরকে নিয়ে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে দেখা যাচ্ছে এবং আমাকে শোনা যাচ্ছে। আশা করি ভালো মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তো আজকে মেনলি আমরা যেটা দেখবো যে সেটা কি, সেটা হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। এই সাবট্রাক্টর আমরা কি করব, প্রশ্ন ব্যাংক সলভ করব। কার প্রশ্ন ব্যাংক সলভ করব? কৃষি স্পেশাল প্রশ্ন ব্যাংক সলভ করব, ঠিক আছে? তো শুরু করে দিব আমরা এখনই, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু যদি জানাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু যদি আমাকে জানাও, তাহলে আমি খুবই খুশি হব। ওকে, ডান। আশা করি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আমাকে দেখা যাচ্ছে। তো আমরা এখন শুরু করে দিচ্ছি। আমরা আজকে পড়বো যেটা, সেটা হলো বহুপদী এবং বহুপদী। ভাই বাক্যবিতে পড়াশোনা করা অবস্থাতে আপনাদের ক্লাসে জয়েন করছে, আপনার ক্লাসের মায়াগুলো এখনো কাটিয়ে উঠতে পারছে না। হাবিবের এই কমেন্টটা আমার খুবই ভালো লাগছে। হাবিব, ইনশাল্লাহ একদিন ভাইয়ার পক্ষ থেকে একটা এক কাপ চা এবং ভাইয়ার পক্ষ থেকে একটা ট্রিট নিয়ে নিবে। হাবিব, হাবিব কোন ফ্যাকাল্টিতে আছো একটু জানাবে। ওকে, ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের মোটামুটি আজকে আমরা আমরা কৃষি স্পেশাল কোন চ্যাপ্টারটা দেখবো, বহুপদী এবং বহুপদী সমীকরণ, ঠিক আছে? কৃষি গুচ্ছের জন্য তোমরা হয়তোবা জানো যে তোমরা অনেক দিন হয়তোবা যারা যারা মেডিকেলের প্রস্তুতি নিছিলা, তোমরা হয়তোবা সবাই জানো। আমি একটু কথা বলি, তারপর আমরা শুরু করে দিব। তোমরা যারা যারা মেডিকেলের প্রস্তুতি নিছিলা, তোমরা অনেক দিন ধরে কি পড়ো নাই, ম্যাথ পড়া হয় নাই। তারপর তোমরা যে ইউডি এর প্রস্তুতি নিছো, আজকে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেটাও তোমরা অনেকদিন ম্যাথ পড়ো নাই। এই ম্যাথকে তোমাদের অনেকটাই ভয় কাজ করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ম্যাথ ক্লাস করার পরে তোমার আর ভয় থাকবে না ভাইয়া। ভয়কে আমরা জয় করব।
ভয়কে আমরা জয় করব এই ম্যাথ ক্লাসের মাধ্যমে। অনেক সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে আসলে কিভাবে ফিল করা যায় আমরা এই জিনিসটা দেখব। দেখা যায় যে আমার গত বছরে অনেক অনেক শিক্ষার্থীরা ছিল যারা ম্যাথকে এতটা ভয় পেত। এখন তুমি যেই অবস্থায় আছো, তুমি হয়তোবা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে হয়তোবা পরীক্ষা ভালো দিছো, আবার হয়তোবা খারাপ দিছো, যেই অবস্থায় থাকো না কেন কিচ্ছু যায় আসবে না ভাইয়া। তার কারণ কি জানো? কারণ হলো যে সামনে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা, ওইটা তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি ক্রিয়েট করে আসছে, বা অপরচুনিটি তৈরি করার তোমার সুযোগ আছে। কেন ভাইয়া? কারণ হলো যে তুমি দেখবা যে ভাইয়া অহর আমি উদাহরণ দিতে পারি যে তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটে প্রথম অয়ন ভাইয়া, জাহাঙ্গীরনগর এ ইউনিটে প্রথম আকিব ভাইয়া, সবাই পড়তেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। তার মানে কি? তার মানে হলো যে এরকম হাজার হাজার দেখবা যে তুমি জাহাঙ্গীরনগর ডি নিয়ে পরীক্ষা নিয়ে খুবই হতাশ হয়ে আসো, পরীক্ষা ভালো হয়নি, হয়তো এমন একটা অবস্থায় আসো, কাটমার কত হতে পারে, এই টাইপের ভিডিও এখন দেখতেছো। আমি জানি, আমি এটা বাস্তবতা জানি, বুঝতে পারছো? তো এই ভিডিওগুলো তুমি দেখতেছো, তো এখন যদি তুমি এই ধরনের জিনিসগুলো নিয়ে পড়ে থাকো তাহলে হবে না ভাইয়া। কারণ মেইন তো এখনো সামনে অপরচুনিটি তোমার বাকি আছে। তোমাদের এখনো ডেন্টালের পরীক্ষা বাকি আছে, তোমাদের এখনো সাস্টের পরীক্ষা বাকি আছে, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে। হয়তোবা তুমি অনেক বেশি হতাশ, কোনো সমস্যা নেই। এখনো বড় একটা তোমার জন্য সবচেয়ে বড় পরীক্ষা বাকি আছে, সেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। তোমরা হয়তোবা জানো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কথা। তো ওই পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। এবং তুমি এই যে ম্যাথকে যে ভয় পাচ্ছ না, ইনশাল্লাহ ভাইয়ার প্রত্যেকটা ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে করো এবং ভাইয়ার কথাগুলো তুমি যদি মেনে চলো, ভাইয়ার শর্টকাট গুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, এবং ভাইয়ার যে শর্ট ট্রিক্স গুলো আছে সেগুলো যদি তুমি কাজে লাগাতে পারো ভাইয়া, এবং ভাইয়ার যে হাতে ক্যালকুলেশনের ক্লাস নিব সেগুলোকে যদি তুমি ভালো মতো ইউটিলাইজ করতে পারো, এই সব কিছুর সমন্বয়ে তোমার ম্যাথকে 20-এ হয়তোবা 20 না পেলেও 18, 17, 19 তোমাকে আমি পাইয়ে দিব ইনশাল্লাহ। তার জন্য ভাইয়ার ক্লাসগুলো রেগুলার মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? তো ওকে, নাজমুল জিজ্ঞাসা করছে আমাদের কোনো এক্সাম ব্যাচ আছে কিনা। না, আমাদের কোনো এক্সাম ব্যাচ নেই। আমাদের ফুল কোর্সের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ এক্সাম নেওয়া হবে। ফুল কোর্সে হলো আমাদের মেইন কোর্স। ওকে, এই হলো আমাদের কৃষিগুচ্ছ, ঠিক আছে? ম্যাথ প্রশ্ন ব্যাংক আজকে সলভ করাবো। তো আমি প্রথম দেখো আজকে আমি কি করছি, র্যান্ডম প্রশ্ন সিলেক্ট করছি, কিন্তু আমি আসলে কি করব, সিকোয়েন্সের আকারে বাইরে আমি কখনো পড়াই না। তো আমি সিকোয়েন্স অনুযায়ী পড়ানোর চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে ভাইয়া? তো প্রথম যে ম্যাথটা আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা কি, সেটা হলো কি, চলো আমরা একটু দেখি আমাদের জন্য প্রথম কোন ম্যাথটা অপেক্ষা করতেছে। আমাদের জন্য প্রথম যেই ম্যাথটা অপেক্ষা করতেছে সেটা হলো এই ম্যাথটা। কোনটা? 14 নাম্বারটা। আচ্ছা দেখো ভাইয়া, 14 নাম্বারটা আমি আজকে কি করছি, আমি তোমাদের জন্য আজকে 14 টাইপের কোশ্চেন রাখছি। যেই 14 টাইপের প্রশ্ন দিয়ে তোমার কি হবে, তোমার পুরো বহুপদী এবং বহুপদী সমীকরণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি কি করতে পারবা, তুমি এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে এই চ্যাপ্টারে এ টু জেড সবকিছু সলভ করতে পারবা, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো এই প্রশ্নটা কি বলতেছে। এই প্রশ্নটা তোমাকে বলতেছে যেটা, সেটা কি বলতেছে, বলতেছে যে ax² + bx + c = কত বলতেছে, 0। সমীকরণে মূলদ্বয় কি বলতেছে, বাস্তব এবং অসমান হলে, বাস্তব এবং অসমান হলে কোনটা সত্য। আগে ভাইয়া এটা দিয়ে একটু বেসিকটা জেনে আসি, আমি এই সাইড দিয়ে বেসিকটা লিখতেছি। ধরো ax² + bx + c = কত ভাইয়া, 0। এটা সমাধান আমরা কিন্তু জানি, x = কি বলতো ভাইয়া, এটা সমাধান হলো x = -b ± √b² - 4ac কি 2a। এটা আমরা জানি সমাধান। এখন দেখো ভাইয়া, যদি ভাইয়া এই যে দেখো এই পুরা সমাধানটাকে কার উপর নির্ভর করতেছে, এই পুরো সমাধানটা তুমি যদি খেয়াল করে দেখো, এবিসি যদি বাস্তব হয়, এবিসি যদি বাস্তব কোন সংখ্যা হয়ে থাকে, তাহলে তোমার পুরো সমাধানটা নির্ভর করতেছে রুটের মধ্যে যে b² - 4ac আছে এই জিনিসটা। এখন তুমি বলতে পারো ভাইয়া কিভাবে, দেখো ভাইয়া b² - 4ac এর মান যদি শূন্য হয়, পুরো সমাধানটার দেখবা শুধুমাত্র এই যে মানটা কি আসবে, -b/2a। যদি ভাইয়া এটার মান রুটের মধ্যে এই b² - 4ac এর মান যদি পজিটিভ হয়, তাহলে এই সমাধানের মূলগুলো কি আসবে, পজিটিভ আসবে। যদি ভাইয়া ঋণাত্মক হয়, রুটের মধ্যে ঋণাত্মক হলে এটা কাল্পনিক বা জটিল হয়ে যাবে, তখন কিন্তু পুরো সমাধানটা জটিল হয়ে যাবে। আমার কথা কি ধরতে পারতেছো? তার মানে এই পুরো সমাধানটা কার উপর নির্ভর করতেছে, এই সেই b² - 4ac এর উপর। তার কারণে আমরা এই b² - 4ac কে আমরা কি বলে থাকি, নিশ্চায়ক বলে থাকি। কি বলে থাকি ভাইয়া, নিশ্চায়ক বলে থাকি। খুব ভালো কথা, এখনো কথা শেষ হয় নাই। এই যে নিশ্চায়ক তোমার বইয়ে ডি দিয়ে প্রকাশ করছে, তোমার কেতাবুদ্দিন স্যারের বই কি দিয়ে প্রকাশ করছে, ডি দিয়ে প্রকাশ করছে। এখন দেখো ভাইয়া একটা মজার কাহিনী বলি তোমাকে। ধরো ভাইয়া ডি =
কি বলতো ভাইয়া ডি ইকুয়াল টু যদি 0 হয়, একটু আমি কি করব, একটু সুন্দর করে তোমাকে দেখাবো, সুন্দর করে ভাইয়ার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরো ভাইয়া কি ডি ইকুয়াল টু 0 মানে কি দেখো, মানে কি দেখো, এই যে ডি ইকুয়াল টু 0 মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0, যদি 0 হয় তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো, x ইকুয়াল টু কি হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 0/2a, তখন সমাধানে কি আসবে ভাইয়া, একটা আসবে মাইনাস বি বাই 2a, আরেকটা আসবে দেখো মাইনাস বি প্লাস 0 ডিভাইডেড বাই 2a, আরেকটা আসবে মাইনাস বি মাইনাস 0 ডিভাইডেড বাই 2a, তার মানে হয়ে যাবে কি মাইনাস বি বাই 2a। দেখো ভাইয়া দুইটা মূল কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার মানে লেখো ভাইয়া মূলদ্বয় বাস্তব। দেখো যেহেতু এ বি আছে, রুট নাই এবং কাল্পনিক আই নাই, তার মানে মূলগুলা কি বাস্তব, বাস্তব এবং কি বলতো ভাইয়া সমান নাকি অসমান, অবশ্যই সমান, তার মানে মূলগুলো বাস্তব এবং সমান, সে মানটা কি মাইনাস বি বাই 2। এটা কোন ক্ষেত্রে শর্ত, যখন আমার নিশ্চয়কের মান কি হবে বলতো ভাইয়া, নিশ্চয়কের মান শূন্যের সমান হবে। এখন যদি ভাইয়া নিশ্চয়কের মান শূন্যের সমান না হয়ে নিশ্চয়কের মান শূন্যের চাইতে বড় হয়, সেই ক্ষেত্রে কি হবে একটু দেখি আমরা। সেই ক্ষেত্রে তুমি দেখো ভাইয়া এই যে এখানের মধ্যে কি হবে মাইনাস বি, একটু খেয়াল করে দেখো কি আসিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 2/2a, তার মানে একটা মূল আসবে মাইনাস বি প্লাস রুট 2/2a, আর একটা মূল আসবে মাইনাস বি মাইনাস রুট 2/2a। দেখো ভাইয়া দুইটা মূল কি আছে বলো তো ভাইয়া, দুইটা মূলের মধ্যে রুট আছে, কিন্তু সেই রুটের মধ্যে আছে পজিটিভ মান, তার মানে মূলগুলো কিন্তু বাস্তব ভাইয়া, কোনো অবাস্তব নাই, রুটের মধ্যে মাইনাসও নাই এবং কাল্পনিক আই নাই। কখন অবাস্তব হয়, দুইটা ক্ষেত্রে হয়, যখন রুটের মধ্যে মাইনাস থাকে আর যদি ওই পার্টের মধ্যে আই থাকে, তখন আমি কি বলতে পারি বলো তো ভাইয়া, অবাস্তব বা কাল্পনিক বলতে পারে। তার মানে এই যে দুইটা মান আছে ভাইয়া, এই দুইটা মান কি বাস্তব, তার মানে আমি এখানেও বলতে পারি মূলদ্বয় বাস্তব এবং কি বলতো ভাইয়া, মূলদ্বয় বাস্তব এবং কি হবে বলতো ভাইয়া সমান নাকি অসমান। দেখো একটা আছে প্লাস একটা আছে মাইনাস, মূলদ্বয় বাস্তব এবং কি হবে অসমান হবে, মূলদ্বয় বাস্তব এবং কি হবে অসমান হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এইবার দেখো ভাইয়া আমি যদি দেখি নিশ্চয় শূন্যের সমান হলে কি হয়েছে, শূন্যের চাইতে বড় হলে কি হয়, যদি ভাইয়া দেখো শূন্যের চাইতে ছোট হয়, যদি তোমার এই নিশ্চয়কের মান শূন্যের চাইতে ছোট হয়, সেই ক্ষেত্রে তোমার কি ঘটবে আগে একটু ওইটা আমার দেখা লাগবে। শূন্যের সমান হলে সেই ক্ষেত্রে আমার কি ঘটবে এটা আমারও দেখা লাগবে, ঠিক আছে। এখন দেখো শূন্যের চাইতে ছোট হলে কি হয়, শূন্যের চাইতে যদি ছোট হয় বলতো ভাইয়া এই বি স্কয়ার মাইনাস 4ac যদি মানটা যদি শূন্যের চাইতে ছোট হয়, সেটা কত হইতে পারে -1 -2 -3 এগুলোই তো হবে। তো আমি ধরে নিচ্ছি যে মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস রুট 2/2a, তখন একটা মূল হবে কি দেখো তো ভাইয়া, একটা মূল হবে মাইনাস বি প্লাস রুট ওভার -2/2a, আর একটা মূল হবে মাইনাস বি মাইনাস রুট ওভার -2/2a। তার মানে কি দেখো ভাইয়া এই যে মূল দুইটা আছে বলতো ভাইয়া এগুলা বাস্তব নাকি কাল্পনিক, এগুলা কাল্পনিক ভাইয়া, এগুলা অবাস্তব জিনিস, কারণ রুটের মধ্যে কি আছে মাইনাস আছে, এবং এগুলাকে সমান নাকি অসমান। দেখো ভাই একটা মাঝখানে প্লাস আর একটা মাঝখানে মাইনাস, তার মানে কি মূলদ্বয় কি বলতো ভাইয়া, মূলদ্বয় অবাস্তব বা জটিল, অবাস্তব বা জটিল এবং কি হবে এবং অসমান হবে, এবং কি হবে এবং অসমান হবে। দেখো ভাইয়া তুমি যদি এইটুকু এই তিনটা পার্ট যদি ক্লিয়ার হয়ে যাও, তাহলে কি খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ না, একদম ইজি প্রসেস। যদি তোমার এই নিশ্চয়কের মান শূন্যের সমান হয়, মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, নিশ্চয়কের মান যদি শূন্যের চাইতে বড় হয়, মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে, তার মানে কি এখানে এবার দেখো ভাইয়া বলতেছে যে এই যে সমীকরণ আছে, এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান কোন শর্তের সাথে মিলতেছে, এই যে দেখো ডি এর মান শূন্যের চাইতে বড় তার সাথে। এখন ডি এর মান শূন্যের চাইতে বড় বলতে গেলে কি বোঝায়, ডি বলতে গেলে আমরা বুঝি বি স্কয়ার মাইনাস 4ac শূন্যের চাইতে বড়, তার মানে এই অপশনটা কোথায় আছে সিতে, সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো কিনা বলো তো। এই জিনিসটা কিন্তু খুব কঠিন জিনিস না, খুবই বেসিক জিনিস ভাইয়া, যারা বুঝতে পারে তারা ইজিলি এটা দেখে অ্যান্সার দিতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু আমার এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। সবাই সুন্দর করে নোট করবা ভাইয়া, যেই ম্যাথটা বলতেছি সেই ম্যাথটা তুলবা, তারপর যেই কনসেপ্ট দিচ্ছি সেটা ক্লিয়ার করবা খাতার মধ্যে এবং প্রশ্নটা সলভ করে ফেলবা, তাহলেই হবে, ঠিক আছে ভাইয়া। এখনো কথা শেষ হয় নাই ভাইয়া। আচ্ছা তোমাকে আমি কিছু কথা বলি, তোমাকে আমি একটা জিনিস দেখাই, এরকম একটা পেজ নিলাম, ঠিক আছে ভাইয়া, এরকম কি নিলাম একটা পেজ নিলাম। এখন পেজ নিয়ে আমি তোমাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, কি দেখানোর চেষ্টা করব সেটা দেখো। ধরো ভাই এটা আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0।
তারপরে কি আছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে ডান, খুব ভালো কথা। এরকম তিনটা জিনিস আমি নিলাম। এখন ভাইয়া তুমি দেখো এটাকে কি লেখা যায়, এক্স প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায় কিনা, লেখা যায়। এটাকে কি লেখা যায়, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার লেখা যায় কিনা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়। এটাকে কি লেখা যায়, এক্স প্লাস 3 হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই তিনটা জিনিসকে আমরা কি কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। কেন ভাইয়া, এগুলা কি বলা হয়, এই তিনটা রাশিকে, এই তিনটা সমীকরণকে আমরা কি বলতে পারি, পূর্ণবর্গ সমীকরণ, পূর্ণবর্গ সমীকরণ। আর যদি শুধু রাশি থাকতো তাহলে বলতাম পূর্ণবর্গ রাশি। ঠিক আছে ভাইয়া, যেহেতু সমীকরণ আছে তাহলে সমীকরণ। এখন ভাইয়া এখানে আমার কাজ শেষ না, এখানে কোনো আমার কাজ শেষ না, আমার কাজ এখনো আছে। দেখো ভাইয়া, যদি আমি ভাইয়া এই জিনিসটার জন্য নিশ্চয়কের মান বের করি, কিসের মান বের করি, নিশ্চয়কের মান, ডি এর মান। বলো তো ডি বলতে কি বোঝায়, বি স্কোয়ার মাইনাস 4ac। বি বলতে গেলে কি বোঝাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে দেখে আসছি, বি বলতে গেলে কি বোঝায়, দেখো তো এই যে সেই বি এক্স এর কি বলতো ভাইয়া, এক্স এর সহগটুকু। আর এ বলতে কি বোঝায়, এক্স স্কোয়ারের সহগটুকু। সি বলতে কি বোঝায়, ধ্রুবকটুকুকে। তার মানে কি এখান থেকে দেখো বি বলতে গেলে 2 কে বোঝায়, মানে 2 স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার বলতে গেলে 1 বুঝাচ্ছে, সি বলতে 1 বুঝাচ্ছে, সেটা বসালাম, মান বসাই দিলাম, অ্যান্সার আসলো 0। খুব ভালো কথা, আমার কোনো সমস্যা নাই, এটাতে আসো ভাইয়া। ডি ইকুয়াল টু কি বুঝাচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত আছে, -4 হোল স্কোয়ার -4, এর মান কত আছে, এক্স স্কোয়ার সহগ আছে 1, সি এর মান কত আছে ভাইয়া 4, তার মানে হচ্ছে কত 16 - 16, অ্যান্সার কত হচ্ছে 0। এরপর আসো ভাইয়া, এখানে আসো ভাইয়া, ডি এর মান কত আছে বলো তো ভাইয়া, 6 স্কোয়ার মাইনাস কত আছে 4, এর মান কত আছে ভাইয়া 1 আছে, সি এর মান কত আছে ভাইয়া 9 আছে, তার মানে 36 - 36, অ্যান্সার কত হচ্ছে 0 হচ্ছে। মজার বিষয় কি দেখো ভাইয়া, তুমি যখন প্রত্যেকটা সমীকরণের নিশ্চয়ক বের করছো বা প্রত্যেকটা রাশির যখন তুমি নিশ্চয়ক বের করছো, তাদের প্রত্যেকের মান শূন্য হইছে, হইছে কিনা বলো তো ভাইয়া। যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমি একটা লাইন তোমাকে এখন লিখবো, এখান থেকে আমি তোমার জন্য একটা লাইন লিখবো, তোমরা কি করবা, সেটাকে কি করবা, সেটাকে একটু মনোযোগ দিয়ে দেখবা। এখান থেকে তোমাদের জন্য একটা কি লিখবো, লাইন লিখবো, ঠিক আছে। দেখো ভাইয়া, খুব সুন্দর করে এই লাইনটা তোমরা তুলো, এই লাইনটা খুব সুন্দর করে কি করবা তোমরা এখন, তুলবা, এই লাইনটা তুলবা। কি লিখতেছে, যে কোনো, লেখো যে কোনো পূর্ণবর্গ রাশির, কি ভাইয়া, যে কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত হয়, সব সময় মনে রাখবা, যে কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান অলওয়েজ কত হবে, শূন্য হবে। যদি বলা হয় কোনো একটা পূর্ণবর্গ রাশি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবা তার নিশ্চয়কের মান কত, শূন্য, তার নিশ্চয়কের মান কত, শূন্য। তার মানে কি, আজকে থেকে মনে রাখবা যে যে কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত, শূন্য। এই সবাই ক্লিয়ার হলে একটু আমাকে জানিয়ে দাও। এই হলো প্রথম আমাদের কনসেপ্ট, ঠিক আছে ভাইয়া, এই হলো প্রথম কনসেপ্টটা। আশা করি প্রথম কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। তার মানে এইটুকু ক্লিয়ার, যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি তোমাকে একটা ম্যাথ দিব, সেই এই কনসেপ্ট থেকে দেখবো কে কি করতে পারে, ঠিক আছে। ওকে ওকে, আসো। ওকে দেখো, এই যে এই হলো সেই ম্যাথ 2 নাম্বারটা। কি বলতেছে পড়ো, কোন শর্তে, বলতেছে যে কোন শর্তে, তোমাকে কি বলতেছে বলো তো ভাইয়া, কোন শর্তে, কোন শর্তে এই যে রাশিটা আছে সেই রাশিটি একটি পূর্ণবর্গ হবে, বলো তো ভাইয়া কোন শর্তে হয় একটা রাশি পূর্ণবর্গ হয়, যার নিশ্চয়কের মান কত হয়, পূর্ণবর্গ হলে আমি কি জানি বলো তো ভাইয়া, যার নিশ্চয়কের মান কত, শূন্য, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত, শূন্য। তখন আমি বলতে পারি যে এই রাশিগুলো হয় পূর্ণবর্গ রাশি। একটু আগে দেখায় আসলাম না, যে কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান আমি কত বলতে পারি, শূন্য। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac লিখতে পারি কিনা বলো তো ভাইয়া। দেখো এই কোশ্চেনটা আসছে কৃষিগুচ্ছ 19-20 সেশনে, আমাদের এই প্রশ্নটা আসছে, কত সুন্দর না বলো তো ভাইয়া। বলো তো ভাইয়া, যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, মনে রাখবা, কেউ আটকাতে পারবে না, কোনো বাপের বেটাও আটকাতে পারবে না, ঠিক আছে। ওকে ওকে ডান, ভেরি গুড।
ওকে, যদি তুমি এটা ক্লিয়ার হয়ে থাকো চলো আমরা এবার দেখি এরপরে আমাদের জন্য কোন কোশ্চেনটা অপেক্ষা করতেছে। ওকে, আমাদের জন্য দেখো এবার একটা প্রশ্ন অপেক্ষা করতেছে, সেটা কি, সেটা হলো যে এই যে এই প্রশ্নটা, সেটা কি প্রশ্ন বলতেছে যে x² + kx + 1 = 0 এই সমীকরণের মূলদ্বয় জটিল এবং অসমান। একটু বলো তো আমাকে ভাইয়া, তুমি যখন শিখছিলা যে জটিল এবং অসমান বা অবাস্তব এবং অসমান সেটা কার ক্ষেত্রে ছিল? নিশ্চয়কেরও তো শর্তে ছিল। কার ক্ষেত্রে ছিল? ডি এর মানটা কি শূন্য থেকে বড় না ছোট? অবশ্যই শূন্য থেকে ছোট ছিল, যার ফলে আমরা দেখছি যে মূলগুলার প্রকৃতি কেমন হয়? অবাস্তব এবং কি অসমান হয়। যদি ডি = b² - 4ac হয়, সেটা কার চাইতে ছোট? শূন্যের চাইতে। তাহলে 4ac কে ওই পাশে পাঠাই দিলে b² < 4ac। তো অনেকটা দেখো ভাইয়া, এটা কোন অপশনটা হবে তোমরাই বলো দেখি। দেখি কয়জন বুদ্ধিমান আছে তারাই বলতে পারবে। দেখি এটা কোন কয়জন বুদ্ধিমান স্টুডেন্ট আছে এই জিনিসটা বলতে পারবে। বলো তো এবার এই প্রশ্নটার অ্যান্সার কোনটা হবে, দেখি কে বলতে পারে। দেখি দ্রুত অ্যান্সার দাও, তাহলে আমি বুঝতে পারবো না তোমরা বুদ্ধিমান আছো। বলো, এটা তো অনেকেই কনফিউজড হয়ে যায়। এক্স্যাক্টলি, এই যে প্রাপ্তি রয় প্রগতি বলে দিছে ডি। তার মানে কি, এটা দেখে অনেকে ভাবে যে আচ্ছা ভাইয়া এই চিহ্ন নিয়ে দেখো, চিহ্নটা আসলে কার দিকে মুখ করে আছে সেটা মনে সবসময় খেয়াল রাখবা। চিহ্নটা 4ac এর দিকে মুখ করে আছে, সেদিকে মুখ করে থাকবে, এইভাবে মনে রাখবা। এরপরে কি বলতেছে দেখো, এরপরে তোমার জন্য বি, ভেরি গুড, এই যে সবাই পারতেছে। এরপরে আসো এই প্রশ্নটা, আসো 8 নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য কি বলতেছে দেখো। 8 নাম্বার প্রশ্নটা বলতেছে যে ax² + 3x + 4 সমীকরণের মূলদ্বয় সমান হলে, বলো তো ভাইয়া কোন সমীকরণের মূলদ্বয় যখন সমান হয় তখন কি হয় বলো তো ভাইয়া? তার নিচ্ছকের মান কত দেখছিলাম? মূলদ্বয় যখন সমান হয় তখন তার নিচ্ছকের মান তোমরা দেখছিলা ডি = কত? 0। তার মানে ডি বলতে গেলে b² - 4ac = 0। বি এর মানটা কত আছে ভাইয়া? 3² - 4, এর মান কত আছে ভাইয়া? a আছে। সি এর মান কত আছে ভাইয়া? 4 = কত ভাইয়া? 0। তার মানে কত আছে ভাইয়া? 9 - 16a = 0। তাহলে a = কি হবে বলতো ভাইয়া? 9/16। এটাই হলো অ্যান্সার। কোথায় কোথায় আসছে দেখো, সিবাসুতে আসছে, শেরেবাংলায় আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, যেটাকে এখন আমরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হিসাবে চিনি। তার মানে হলো যে এটা এতগুলা জায়গায় আসছে, তার মানে এটার মান কত হবে বলতো ভাইয়া? 9/16, মানে ডি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? এগুলো কিন্তু খুব বেশি কঠিন জিনিস না, এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস। চাইলেই কিন্তু তোমরা করতে পারো, চাইলেই তোমরা এগুলা কিন্তু করতে পারবা, তাই না? এগুলা কিন্তু খুব বেশি কঠিন জিনিস না, ঠিক আছে? চাইলে এগুলা কিন্তু করতে পারবা। ওকে ওকে, চলো এবার দেখি আমাদের এরপরেই কোন প্রশ্নটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা একটু সেটা দেখব। ঠিক আছে ভাইয়া, আমি মোটামুটি এইটুকু তোমাদেরকে ক্লিয়ার করে দিছি যে আসলে এখান থেকে কি টাইপের প্রশ্ন হয়। ঠিক আছে ভাইয়া, এবার আসো ভাইয়া আমরা এখন যেই প্রশ্নগুলো দেখব সেগুলো আসলে কি কি সেগুলো একটু দেখি। আচ্ছা, এর আগে তোমাকে আগে কিছু কনসেপ্ট আমি ক্লিয়ার করাবো। আমরা এখন যে প্রশ্নগুলো দেখব সেগুলা কি কি সেগুলো একটু আমি বলি তোমাদেরকে। সেটার জন্য ধরো আমরা এই প্রশ্নটা সলভ করব, যেটা বলতেছে যে x² - 4x + 4 = 0 সমীকরণের মূলদ্বয় বলতেছে আলফা এবং বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। খুব ভালো কথা, এই হলো কোশ্চেন। তোমাকে এখন এটা আসছে কোথায়? কৃষিগুচ্ছ 20-21 সেশনে আসছিল। আমার কথা কি বুঝতে পারছো? এই হলো সমীকরণ। এখন ভাইয়া মনে রাখবা যে তুমি যদি জানো যে কোনো একটা সমীকরণ তোমার দেওয়া আছে, সেই সমীকরণে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের মান কিন্তু তোমরা জানো। কিভাবে জানো? এটা কিন্তু আমরা খুব সুন্দর করে প্রুভ করে আসি। তার মানে কি একটু খেয়াল করে দেখো ভাইয়া, ax² + bx + c = 0 হলে যদি মূলদ্বয় হয় আলফা এবং বিটা, এই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা = হয় -b/a। এই যে -b/a আছে ভাইয়া, এই -b/a কে আমি আরো একটু সহজভাবে পরিচয় করাতে পারি। সেটা কিভাবে পারি বলতো ভাইয়া? -x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, ডিভাইডেড বাই কার সহগ? x² এর সহগ।
তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা? এগুলো কিন্তু আমরা পারি। এরপরে দেখো ভাইয়া, আমি যদি আরেকটু, এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এটা বলছেন কিন্তু এটা কই থেকে চলে আসছে, হুট করে এটা কই থেকে লিখে ফেলছেন? দেখো ভাইয়া, এটা খুব সুন্দর আমরা প্রুফ আছে, আমরা কিন্তু যখন আমরা বেসিক ক্লাসগুলো নেই তখন আমরা এই সুন্দর প্রুফ করে দেখাই। কিন্তু যেহেতু এটা আমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে, তার জন্য তোমাকে আমি পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি। তার মানে কি, যদি ধরো ভাইয়া তোমার মূলদ্বয়ের গুণফল জিজ্ঞেস করে তখন কি হবে, আলফা বিটা ইকুয়াল টু কি হবে, সি বাই এ। এই সি বলতে গেলে কি বোঝাচ্ছে, একটু এখানেও সম্পর্ক আছে। সি বলতে গেলে বোঝাচ্ছে ধ্রুবক, ধ্রুবক ডিভাইডেড বাই কি ভাইয়া, এক্স স্কোয়ারের সহগ। দেখো খুব কি কঠিন জিনিস? খুব কঠিন জিনিস না কিন্তু, খুবই কঠিন জিনিস না কিন্তু, খুবই ইজি জিনিস। তার মানে তুমি এখন থেকে মনে রাখবা যে একটা সমীকরণে মূলদ্বয় যদি হয় আলফা বিটা, তাদের যোগফল অবশ্যই হবে কি, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং মূলদ্বয়ের গুণফল কি হবে বলো তো ভাইয়া, ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা এখন এই কোশ্চেনটা সলভ করব। যদি এই কোশ্চেনটা তাই বলে থাকে তাহলে বলো ভাইয়া, একটু ভালো করে বলো তোমরা যে যে দেখো এই যে মূল আছে, এটার মূল যদি আলফা বিটা হয় তাহলে তাদের যোগফল কত হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস বি এর মান কত আছে, -4, মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস, আর এর মান কত আছে বলো তো ভাইয়া 1। তার মানে আলফা বিটার, আলফা প্লাস বিটার মান কত, 4। এবং মূলদয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত হবে, সি বাই এ। সি কত আছে, 4, এবং এর মান কত আছে, 1 আছে। তাই কিনা বলো তো ভাইয়া? তার মানে এটার মানও আসছে কত, 4। তার মানে কি, দেখো এ কিউব প্লাস বি কিউবের মান জানতে চাচ্ছে। খুব কি কঠিন কাজ? খুব কঠিন কাজ না। এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা ছোট্টবেলায় শিখে আসছিলে, তাই না? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। জাস্ট এই মানটা এখন কি করবা, এখানে ইনপুট দিয়ে দিবা, 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4। তাই কিনা বলো তো ভাইয়া? 64 মাইনাস 48 ইকুয়াল টু কত, 16। এই 16 হলো তোমার কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা? বলো খুব কি কঠিন জিনিস? খুব কিন্তু কঠিন জিনিস না, একেবারে বেসিক। তুমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখলে তুমি এই টাইপের ম্যাথ ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে ভাইয়া? যেহেতু এই বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ 9টা কৃষি বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিচ্ছে, সেহেতু কোশ্চেনও হবে অনেক বেশি স্ট্যান্ডার্ড, এবং কোশ্চেনের মান এবং কোয়ালিটি থাকবে অনেক গুণে ভালো। তার মানে কি, এই স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি মেনটেন করা প্রশ্নে তুমি যদি ভালো করে পড়তে পারো তাহলে তুমি চান্স পাও, মনে রাখবা। ঠিক আছে ভাইয়া? কারণ কি, অনেক সময় প্রশ্ন অতিমাত্রায় সহজ হয়ে গেলে অনেক ভালো স্টুডেন্টরা চান্স পায় না, আবার অতি কঠিন প্রশ্ন আসলে তখন কিন্তু যারা শুধুমাত্র পড়াশোনা করছে তারাই চান্স পায়। আর প্রশ্ন যখন স্ট্যান্ডার্ড হয় তখন বুদ্ধিমানরা সবচেয়ে বেশি ভালো করে। বুঝতে পারছো ভাইয়া? ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো দেখি আমাদের জন্য পরবর্তী কোশ্চেনটা আমাদের কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। এবার দেখো ভাইয়া আমাদের জন্য কোনটা অপেক্ষা করতেছে। আমাদের জন্য যেটা অপেক্ষা করতেছে, বলতেছে যে এই একটা সমীকরণ আছে। কি আছে বলো তো ভাইয়া? এই একটা সমীকরণ আছে। খুব ভালো কথা। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে একটা মূল, এটা এল না, এটা হবে মূল, অপরটি 3 গুণ হলে, ধরলাম একটা মূল যদি আলফা হয়, অপরটা বলতেছে 3 আলফা। খুব ভালো কথা। এমন যদি হয়, জিজ্ঞাসা করতেছে যে কে এর মান কত। দেখো ভাইয়া, তুমি যদি আলফা প্লাস 3 আলফা দেখো, আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু কি লেখা যায় বলতো ভাইয়া? যেহেতু মূল দুইটা পেয়েছো আলফা এবং 3 আলফা, তাহলে তাদের যোগফল বের করো, মাইনাস বি বাই এ। মাইনাস তো আছে, মাইনাস কে, মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ মানে 3। তাই কিনা? তাহলে এখান থেকে আসতেছে 4 আলফা ইকুয়াল টু কত আসতেছে, কে বাই 3। তাহলে আলফা ইকুয়াল টু কত আসতেছে, আলফা ইকুয়াল টু আসতেছে কে বাই 12। খুব ভালো কথা, খুবই ভালো কথা। এখন দেখো ভাইয়া, তুমি আবার জানো যে মূলদ্বয়ের গুণফল মানে কি, আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু কি, সি বাই এ। সি কত আছে, 4, এবং এ কত আছে, 3। খুব ভালো কথা। তাহলে এখানে 3 আলফা স্কোয়ার, আলফার মান তুমি জানো কে বাই 12 হোল স্কোয়ার ইকুয়াল টু 4/3। আর বাকি কিটা কি ক্যালকুলেশন কঠিন কাজ ভাইয়া? কোনোদিনও কঠিন কাজ না। 3 স্কোয়ার ইকুয়াল টু 144/4/3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে একটু দেখো ভাইয়া, তোমাকে কি করা লাগবে, কে এর মান যেহেতু বের করা লাগবে, 144 গুণন 4, তাই কিনা? 144 গুণন 4, আর এটা হবে 3 গুণন 3, তাই কিনা? এখন যদি এটাকে আরো ক্যালকুলেশন করতে যাও, 3 4 12, 24 মানে 48, 3 16 48, 4 16 কত হবে বলো তো ভাইয়া? কে স্কোয়ার ইকুয়াল টু হবে 64, আর কে ইকুয়াল টু হবে কত বলো তো ভাইয়া? +-8। এই সেই +-8 হলো কারেক্ট অ্যান্সার।
বুঝতে পারছো বলো তো? বুঝতে পারলে একটু বলো। ওকে, আশা করি বুঝতে পারার কথা। খুব বেশি কঠিন জিনিস না, খুবই ইজি জিনিস, তাই না? ভালো তো ভাইয়া, ইজি জিনিস দেখে আমরা কি করতেছি বুঝতে পারলো। আলহামদুলিল্লাহ ফারদিন, আমি ভালো আছি। ওকে ডান, তাহলে আমরা এইটুকু বুঝে গেছি। এখন চলো ভাইয়া, এই কনসেপ্টটুকু যদি আমরা বুঝে যাই যে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, তাহলে আমরা আরো অনেকগুলো ম্যাথ আমরা করতে পারবো। ঠিক আছে ভাইয়া, এবার আসো ভাই এই প্রশ্নটার দিকে তাকাবো আমরা। 6 নাম্বারটা কি বলতেছে দেখো ভাইয়া, কি বলতেছে, সি এর মান কত হলে এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সমীকরণে একটা মূল অপরটার উল্টা হবে। যদি ধরো ভাইয়া একটা মূল আলফা হয়, অপর মূলটা কি হবে 1/আলফা। কি হবে বলো তো ভাইয়া, একটা মূল আলফা হলে অপর মূলটা কি হবে 1/আলফা। খুব ভালো কথা। এখন তোমার থেকে জানতে চাচ্ছে কার মান বলো তো ভাইয়া, সি এর মান। কার মান জানতে চাচ্ছে, সি এর মান। তুমি দেখো ভাইয়া, সি এর মান পাওয়ার জন্য তোমার কাকে লাগবে বলো তো ভাইয়া, তোমার কি মূলদ্বয়ের যোগফল লাগবে নাকি মূলদ্বয়ের গুণফল লাগবে? একটু বোঝার চেষ্টা করো। মানে মূলদ্বয়ের গুণফল লাগবে, কারণ মূলদ্বয়ের গুণফল হলেই তো তুমি সি এর মানটা পেয়ে যাচ্ছ। বুঝতে পারতেছো ভাইয়া? কারণ সি এর মানের জন্য তোমার মূলদ্বয়ের যোগফল লাগবে না, তখন কিন্তু মাইনাস বি আসবে। বি আমার কোনো কাজের না ভাইয়া, আমার লাগবে সি। তার মানে মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা কি হবে, ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ, মানে সি বাই এক্স স্কোয়ারের সহগ আছে কত 1, তার মানে সি। তার মানে দেখো ভাইয়া, এটা আর এটা কাটাকাটি গেলে কি থাকে বলো তো ভাইয়া, সি ইকুয়াল টু কত থাকে 1। এই সি ইকুয়াল টু 1ই হলো কি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া, সি ইকুয়াল টু 1 কি বলতো কারেক্ট অ্যান্সার। খুব কি কঠিন জিনিস বলতো, এইগুলা কি খুব কঠিন লাগতেছে তোমাদের কাছে? একটু রেসপন্স করো ভাইয়া, তোমরা যারা যারা ক্লাসে আসো একটু রেসপন্স করো। একটু রেসপন্স করো ভাইয়া, তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো একটু রেসপন্স করো দ্রুত। ওকে ওকে, আশা করি বুঝতে পারার কথা। এটা যদি বুঝে যাও তাহলে চলো দেখি আমাদের এর পরবর্তী কোশ্চেন কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমাদের জন্য এরপরে যেই প্রশ্নটা অপেক্ষা করতেছে দেখো ভাইয়া, আমরা একটু দেখো আমরা কিন্তু তোমাকে সব ধরনের টাইপগুলোই দেখাচ্ছি, সব ধরনের টাইপগুলো তোমাকে কি করতেছি দেখাচ্ছি, তাই না? ওকে দেখো, এবার আমরা যেই টাইপটা দেখবো সেটা কি দেখো। এবার আমরা দেখবো, সুন্দর করে লেখো জটিল মূল। কি মূল বলো তো ভাইয়া, জটিল মূল। এখন জটিল মূলের ক্ষেত্রে একটা কনসেপ্ট তোমাকে কি করা লাগবে, আগে জানা লাগবে। জটিল মূলের ক্ষেত্রে আগে তোমাকে একটা কনসেপ্ট জানা লাগবে। সবসময় মনে রাখবা, যদি কোনো একটি মূল সুন্দর করে লিখে নাও সবাই, সুন্দর করে লিখে নাও সবাই, যে যদি যদি কোনো একটি মূল জটিল হয়, কোনো একটি মূল জটিল হয়, কোনো একটি মূল জটিল হয় তবে অবশ্যই অপর মূলটি হবে কি লেখা ভাইয়া, তবে অবশ্যই অপর মূলটি হবে তার অনুবন্ধী। অপর মূলটি কি হবে, তার
অনুবন্ধী, মূলটি হবে তার অনুবন্ধী। এখন কেমন অনুবন্ধী দেখো ভাইয়া, এখানে এটাও তোমাকে বোঝা লাগবে। ধরো আছে 1 প্লাস 2i, 2i সবসময় মনে রাখবা অনুবন্ধী জিনিসটা কখন হয় জটিল মূলের ক্ষেত্রে, কাল্পনিক পার্ট কোনটা 2i না, 2i তো কাল্পনিক পার্ট, যেই পার্টে i আছে সেটাই তো কাল্পনিক পার্ট, তার আগে যে চিহ্নটা থাকবে সেটাই চেঞ্জ হয়ে যাবে 1 মাইনাস 2i। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইয়া আই আছে একটা মূল, তাহলে তোমার এটার অনুবন্ধী কি হবে, তুমি এইভাবে চিন্তা করবা 0 প্লাস আই আছে, সেটা হয়ে যাবে 0 মাইনাস আই, তার মানে হয়ে যাবে শুধু মাইনাস আই। আমার কথা কি বুঝতে পারছো? যদি ভাইয়া এমন থাকে মাইনাস 2i মাইনাস 3, তখন তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি করবা, তুমি এটার অনুবন্ধী কি বলবা, তুমি এটার অনুবন্ধী বলবা প্লাস 2i মাইনাস 3। তার মানে কি কাল্পনিক পার্টের আগে তোমার যেই চিহ্নটা থাকবে সেটাই শুধুমাত্র চেঞ্জ হবে ভাইয়া। তার মানে তোমাকে যদি একটা মূল দেওয়া থাকে সেটা জটিল মূল হয়, তোমাকে আরেকটা মূল বলা লাগবে না, তুমি অটোমেটিক বুঝে যাবা যে আরেকটা মূল হবে তার অনুবন্ধী। এক ক্লিয়ার কিনা সবাই বলো তো, সবাই ক্লিয়ার কিনা একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? এই অনুবন্ধীর কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, জটিল মূলের ক্ষেত্রে এই অনুবন্ধীর কনসেপ্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই এই জিনিসটা তোমাকে কি করতে হবে, ক্লিয়ার রাখতে হবে। ওকে, যদি এই জিনিসটা ক্লিয়ার রাখো তুমি, তাহলে দেখো ভাইয়া এখানে অনেকগুলো তোমার জটিল মূল থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসে। ঠিক আছে ভাইয়া, এখানে কি হয় অনেকগুলা। ধরো এই যে একটা প্রশ্ন আছে, দেখো এই যে তোমাদের জন্য আমরা কিন্তু এগুলো রেখে দিছি সব। ধরো বলতেছে যে কোন একটা দ্বিঘাত সমীকরণ, একটু দেখো ভাইয়া, একটু ভালো করে দেখো ভাই, ভাইয়ার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। বলতেছে যে কোন একটা দ্বিঘাত সমীকরণ, কি বলতেছে, দ্বিঘাত সমীকরণের একটা মূল 1 প্লাস আই হলে, আচ্ছা বলো তো ভাইয়া, যদি একটা মূল 1 প্লাস আই হয়, অপর মূলটা কি হবে? অলওয়েজ মনে রাখবা 1 কি হবে মাইনাস আই। তার মানে কি এই আই এর আগে যে চিহ্ন আছে সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এখন বলতেছে যে সমীকরণটি কত হবে। এখন দেখো ভাইয়া, যদি তোমার কাছে মূল থাকে, তোমার কাছে যদি ধরো তোমার কাছে মূল আছে কি, তোমার কাছে মূল আছে আলফা এবং বিটা, আলফা এবং বিটা এই মূল দুটি দিয়ে তুমি যদি সমীকরণ নির্ণয় করতে চাও, কি করতে চাও বলো ভাইয়া, সমীকরণ নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, কি বলো ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হবে 0। এই যে ইকুয়েশন, এইটাই হবে তোমার সেই কাঙ্ক্ষিত সমীকরণের ইকুয়েশন। তার মানে এই ইকুয়েশনের মধ্যে তুমি মূলগুলাকে ইনপুট দিলেই অলওয়েজ তুমি সমীকরণ পেয়ে যাবা। এখন তুমি ভাবতে পারো ভাইয়া এই সমীকরণটা কই থেকে চলে আসছে, এই সমীকরণটা আমরা কি করি বলো তো ভাইয়া, আমরা কোন একটা সমীকরণের সমাধান বের করি, সেই সমাধানকে উল্টা ভাবে সমীকরণ নির্ণয় করি। এটা এখন তোমার কি বলো তো ভাইয়া, যখন আমরা বিস্তারিত ক্লাস নিব তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার করব। তার মানে এখন তোমাকে জানা লাগবে যে এটা মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তার মানে এখানে মূল কোনটা আছে, 1 প্লাস আই আর 1 মাইনাস আই। তাহলে এখানে বসাই দেই ভাইয়া, দেখি তো এখানে বসাই দিলে কি হয়, এখানে বসাই দিলে যেটা হবে যে সেটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই ইন্টু এক্স প্লাস 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই ইকুয়াল টু কত, 0। ওকে, খুব ভালো কথা। এক্স স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি মাইনাস 2x প্লাস 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x, আই স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা কোথায় আছে, এই নাম্বার অপশনে আছে। এই নাম্বারটা কি আমার কারেক্ট অ্যান্সার। তার মানে এই নাম্বারটা কি আমার বলো তো ভাইয়া কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এগুলো কিন্তু খুব বেশি কঠিন কাজ না। শুধু মনে রাখবা তোমার সবসময় যে সমীকরণ এইভাবে জটিল মূলের ক্ষেত্রে বের করতে হবে, বিষয়টা কিন্তু মোটেও তা না। কেন ভাইয়া, কারণ হলো যে দেখো যদি তুমি একটা মূল জানো এক্স ইকুয়াল টু 1 প্লাস আই, তোমার কি লাগবে বলো তো ভাইয়া, সমীকরণ লাগবে। যেহেতু এখানে কাল্পনিক পার্টটা আছে সেটাকে তোমার সরাই ফেলা লাগবে, সমীকরণে তো কাল্পনিক আই জাতীয় জিনিস রাখা যাবে না। তার মানে সেটা সরানোর জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে বলো তো ভাইয়া, কাল্পনিক পার্টটাকে একা রাখতে হবে একটা সাইডে। আর কাল্পনিক পার্টকে সরানোর জন্য মাধ্যম কি বলো তো ভাইয়া, সবসময় স্কোয়ার অথবা হোল টু দি পাওয়ার 4, এগুলোই তো মাধ্যম। কারণ স্কোয়ার হলে আই স্কোয়ার হলে -1 হয়, আই টু দি পাওয়ার 4 হলে 1 হয়ে যায়, তাই না? তার মানে এই আমরা কি বাস্তব মান আনার জন্য কি করা লাগবে বলো তো ভাইয়া, স্কোয়ার করে দিতে হবে, করে দাও স্কোয়ার। তাহলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এখানে আসে আই স্কোয়ার মানে কত, -1। এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে অ্যান্সারটা আছে সেটাই কিন্তু এইটা। বুঝতে পারছো ভাইয়ারা, বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু রেসপন্স করো, বুঝতে পারলে রেসপন্স করো। এটা কিন্তু খুবই মজার ম্যাথ, তাই না?
ওকে, বুঝতে পারলে একটু রেসপন্স করো সবাই। ওকে ওকে, জি ভাইয়া ক্লিয়ার। সবাই ক্লিয়ার হয়ে গেলে আমরা কিন্তু পরের প্রশ্নে যাবো, আর যদি ক্লিয়ার না হও তাহলে কিন্তু পরের প্রশ্নে আমি যেতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছো? ওকে ওকে ওকে, ডান ডান ডান, ওকে ডান, ভেরি গুড ভেরি গুড। ওকে, চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। পরবর্তী প্রশ্ন আমাদের জন্য দেখো, এবার বলতেছে কি, বলতেছে যে এই যে দেখো ভাইয়া কোন দ্বিঘাত সমীকরণে একটা মূল আছে 1 প্লাস রুট 3i। যদি দেখো ভাইয়া একটা মূল যদি 1 প্লাস রুট 3i হয়, অপর মূলটা কি হবে 1 মাইনাস রুট 3i। খুব ভালো কথা। যদি এরকম হয় একটা মূল এইটা এবং আরেকটা মূল এইটা, এদের সমষ্টি কি হবে বলো তো ভাইয়া? এদের সমষ্টি কি হবে? এদের সমষ্টি হবে 1 প্লাস রুট 3i প্লাস 1 মাইনাস রুট 3i। তার মানে এটা এটা কাটাকাটি করলে হচ্ছে 2, আর 2ই হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। খুব কিন্তু কঠিন জিনিস না। এরপর দেখো ভাইয়া এখানে বলতেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটা মূল যদি আই হয়, অপর মূলটা কি হবে? আমি একটু আগে তোমাকে শিখেছি 0 প্লাস আই হলে অপর মূলটা হবে 0 মাইনাস আই। তার মানে এটা হলো শুধু আই, এটা হবে মাইনাস আই। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এটা অ্যান্সার কি হবে? মাইনাস আই হবে। খুব ভালো কথা, খুবই সহজ সহজ জিনিস, তাই না বলো ভাইয়া? খুব কি কঠিন লাগতেছে বিষয়গুলা? খুব কঠিন লাগার কথা না। ওকে ডান, এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা পরবর্তী দেখি আমাদের জন্য কোন কোশ্চেনটা অপেক্ষা করতেছে। ঠিক আছে, দেখো আমাদের জন্য এরপরে যে প্রশ্নটা অপেক্ষা করতেছে তোমার, সেটা কি? সেটা হলো যে দেখো ভাইয়া এই যে সে কাঙ্ক্ষিত প্রশ্নটা, সেটা কি? এই হলো ত্রিঘাত সমীকরণ। আমরা এখন যাব কোথায়? ত্রিঘাত সমীকরণে। আমরা এখন কি দেখবো ভাই? এগ্রিড জিপিএম আর 50-এ থাকবে এবারও না, এটা নিয়ে কথা হচ্ছে। আশা করি যে একটা কিছু সমাধান আসবে, এটা আমরা বিশ্বাস করি একটা সমাধান আসবে। আগে দেখো ভাইয়া এই হলো একটা কি সমীকরণ? এটা হলো একটা ত্রিঘাত সমীকরণ। এখন ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে কি কি হয় এটা আগে আমার জানা লাগবে। যেমন ধরো ভাইয়া তোমাকে আমি বলি তোমার এ এক্স কিউব, দেখো কি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এটা কি ত্রিঘাত সমীকরণ। যদি এই ত্রিঘাত সমীকরণে দেখো ভাইয়া তিনটা মূল থাকে, একটা আলফা, একটা বিটা, একটা কি গামা। তুমি যদি এই আলফা বিটা গামা এই তিনটা যোগফল বের করতে চাও তখন কি হয় বলো তো ভাইয়া? আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু শিখে আসছি। তোমার এগুলা কি হবে বলো তো ভাইয়া? একটু আগে দেখো তুমি মনে রাখবা যে এইভাবে মনে রাখবা মাইনাস কি বলো তো ভাইয়া? বি বাই এ। আগে লিখে নেই তারপরে সবগুলো বলতেছে। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কি হবে? সি বাই এ হবে। কি হবে? সি বাই এ। আর আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে? মাইনাস ডি বাই এ। এখন অনেকের চিহ্ন নিয়ে সমস্যা হয় মনে রাখতে। তুমি সবসময় মনে রাখবে এটা কি আছে বলো তো ভাইয়া? সিঙ্গেল আছে। সিঙ্গেল মানে কি? এটা এগুলো বিজোড় আকারে আছে, মানে একটা একটা করে আছে। এই বিজোড় আকারে থাকলে বলো তো ভাইয়া অলওয়েজ চিহ্ন কি হবে? মাইনাস হবে। এগুলা কি আকারে আছে? জোড়া আকারে আছে, তাহলে চিহ্ন কি হবে? প্লাস হবে। এগুলা কি অবস্থা আছে? বিজোড় আকারে আছে, চিহ্ন কি হবে? মাইনাস হবে। তার মানে কি তোমার যদি ত্রিঘাত সমীকরণের একটা মূল আলফা আর একটা মূল বিটা আর একটা মূল গামা হয়, তাদের যোগফল হবে মাইনাস বি বাই এ। আর তাদের যদি এই গুণফলের যোগফল জিজ্ঞেস
জিজ্ঞেস করে সি বাই এ এবং ডি বাই এ। আশা করি বুঝতে পারছো। যদি বড় হইতো তাহলে কিভাবে আসতো এটা তো বুঝতেই পারতেছো, তাই না ভাইয়া? যদি এইটুকু বুঝে যাও, ভাইয়া এত তাড়াতাড়ি স্লাইড সরাই দিলেন না, লিখতে পারছি না সব। ওকে নুসরাত, আমি ওই স্লাইডে যাচ্ছি। এখন দেখো ভাইয়া এখানে কি বলতেছে, এই যে সমীকরণটা আছে এই সমীকরণের কি বলতেছে দেখো, এই সমীকরণের মূলগুলি যদি মূল হয় তিনটা আলফা বিটা গামা, তাদের বলতেছে সমষ্টি, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা এই হলো তাদের সমষ্টি। এই যদি সমষ্টি হয় ভাইয়া তখন তাদের কি হবে বলতো ভাইয়া, মাইনাস বি বাই এ। এখন বিটা কত আছে বলতো ভাইয়া, মাইনাস বি এর মানটা কত আছে 2 মাইনাস, আর এর মান কত আছে বলতো ভাইয়া 1, তার মানে -2 হলো কারেক্ট অ্যান্সার। এ বুঝতে পারছো? ওকে ওকে ভাইয়া এটা কি আগের এগ্রি এর ফার্স্ট ক্লাস? না, এটা হলো এগ্রি এর জন্য ফ্রি ক্লাস আপু। তাসপিয়া, এটা হলো এগ্রি এর জন্য ফ্রি ক্লাস। ওকে ডান। ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এই যে দেখো ভাইয়া যদি জিজ্ঞেস করতেছে মূল ত্রয় আলফা বিটা গামা হলে, দেখো এটার যদি মূল ত্রয় কি হয়, আলফা বিটা গামা হয়, তাদের বলতেছে মূলদ্বয় যোগফল, দেখো গুণ করে যোগফল, তাহলে কি হবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কি হবে বলতো ভাই সি বাই এ। সি কত আছে দেখো ভাইয়া, এখানে কি সি আছে কিনা দেখো তো, 3x²। সি কি বলতো এক্স এর সহগ, সেটা আছে নাই, 0 × x লেখা লাগবে, প্লাস 5 = 0। দেখো না থাকা মানে 0 দিয়ে গুণ করা, সেটা 0 মিন করতেছে। x এর সহগ কত আছে 0, আর x কিউবের সহগ কত আছে 1, তার মানে 0 হলো অ্যান্সার। তাহলে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে ভাইয়া। ওকে, এরপরে দেখো ভাইয়া এই যে দেখো তার মানে কি, তার মানে দেখো তোমার এই যে এই চ্যাপ্টার থেকে তুমি যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমার কিন্তু খুবই কমন কমন জিনিসগুলাই কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে থাকে। তার মানে তুমি যদি এই বহুপদী এবং বহুপদী সমীকরণে এই যে আজকে ভাইয়া যে 14টা ধরনের ম্যাথ রাখছি, যেখানে প্রায় 60টা টাইপ কভার করছি এবং মেইন টাইপ ছিল 5টা, মোটে 5টা টাইপ থেকে তোমার বহুপদী এবং বহুপদী সমীকরণের চ্যাপ্টার থেকে অলওয়েজ পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন অলওয়েজ পরীক্ষা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে একটু লিখে নাও। কৃষি গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক একটু লিখে নাও। ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে অবশ্যই যে নিচ্ছে একটা পড়িয়েছিলাম সেই নিচ্ছে এক থেকে অলওয়েজ প্রশ্ন আসবে, এবং তারপরে লেখো জটিল মূল, জটিল মূল বা অনুবন্ধী থেকে প্রশ্ন আসবে, এবং লাস্ট আসবে কি বলতো ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। এই হলো ইম্পর্টেন্ট 3টা টাইপ। এই 3টা টাইপ থেকে তোমার পরীক্ষা প্রশ্ন থাকবে ভাইয়া, থাকবে। আশা করে বুঝতে পারছো। এটা কি পেইড বেসের ফার্স্ট ক্লাস? না নুসরাত, এটা হলো ফ্রি ক্লাস চলতেছে আমাদের। আশা করে বুঝতে পারছো। তার মানে তোমরা যদি ভাইয়া যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তাহলেই কিন্তু এই চ্যাপ্টারটা একদম ইজিলি কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমার মেইন কথা হলো যে তোমরা যারা যারা এখন শুনো ভাইয়া, ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, ভাইয়ার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। আমি আজকে তোমাদেরকে কি শিখালাম বলো তো ভাইয়া? তোমাদেরকে এই যে কৃষি গুচ্ছের জন্য বহুপদী এবং বহুপদী সমীকরণে কয় ধরনের টাইপ পরীক্ষায় ইম্পর্টেন্ট টাইপ আছে বা কি টাইপের প্রশ্ন হয়, সেটার জন্য একটা তোমাকে আমি কি করছিলাম কনসেপ্ট দেখানোর জন্য আজকে ক্লাসটা নেওয়া। তোমরা আশা করি এই জিনিসটাতে একটু হলো ক্লিয়ার হয়েছো। কালকে যেহেতু জাহাঙ্গীরনগর এই ইউনিটের পরীক্ষা, তার জন্য আমি ক্লাসটা বেশি বড় করব না, অনেকে ক্লাস দেখতেছো বসে বসে। তো আমি যেটা বলবো যে তোমাদেরকে একটু ভাইয়ারা যে ক্লাসগুলো নিব রেগুলার একটু ভালো মতো
ভাইয়াদের ক্লাসগুলো করবা এবং ভাইয়ারা যা যা কনসেপ্ট বলবো সেগুলো একটু পড়বা। এই জিনিসগুলো না তুমি যখন ভালো মতো করবা তাহলেই হবে, তোমাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না, বুঝতে পারছো ভাইয়া? তোমাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। এই জিনিসগুলো একটু ভাইয়াদের সাথে ভালো মতো করো এবং ভাইয়ারা যা যেগুলো যেগুলো পড়ায় ওগুলো একটু ভালো মতো করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে এই বহুপদী এবং বহুপদী সমীকরণ চ্যাপ্টারটা নিয়ে? কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু বলো। ওকে, আশা করি প্রশ্ন নাই। তাহলে তোমাদেরকে এখন যেটা করতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদেরকে একদম পুরো দমে কৃষির প্রস্তুতি নেওয়া লাগবে। কারণ হলো যে এখন তোমাদেরকে কিন্তু কি করতে হবে, সামনে তোমাদের সবচেয়ে বড় এক্সাম কি আছে, কৃষি এক্সাম। এবং ওই কৃষি এক্সামে ভালো করতে চাইলে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? যে টেকনিক বা যে ওইটা আমরা কি বলবো ওগুলো পড়তে হবে এবং ভাইয়াদের কথাগুলো মেনে চলতে হবে। আশা করি সবচেয়ে ভালো কিছু করবা। এই বলে আজকের ক্লাসটা শেষ করতেছি, আর কথা বাড়াবো না তোমাদের সাথে। ইনশাল্লাহ তোমরা কালকে জাহাঙ্গীরনগর এই ইউনিটের প্রস্তুতি ভালো করে নাও এবং পরীক্ষাগুলো ভালো করে দাও। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করতেছি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, না হলে আমি এখন ক্লাসটা শেষ করে দিব। ওকে, ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের ক্লাসটা আমি শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।